ইউরোপ নিঃসন্দেহে এই ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। ইউরোপ কেন্দ্রিক আমেরিকার সাথে দূরত্বটা অনেক বেশি তৈরি হয়ে গেছে। জার্মানির নতুন চ্যান্সেলর যিনি নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু নির্বাচিত হওয়ার পর বলছেন আমেরিকার চাপ থেকে বের হয়ে আসতে হবে। ইউরোপকে তাদের মতো করে, এবং ইউরোপের এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি কিছু নাম্বার দেখেছি, আমেরিকা কিন্তু অনেক খরচ করে ইউরোপের সিকিউরিটির জন্য। তাহলে কেন আমেরিকা ইউরোপের সিকিউরিটির জন্য খরচ করে, যেখানে আমাদের নিজেদের অনেক সমস্যা? কিন্তু ইউরোপকেও বুঝতে হবে যে ইউরোপ আমেরিকার উপর ভরসা করে থাকা ঠিক না। বরঞ্চ এই ধাক্কাটা ইউরোপের জন্য ভালো হলো যে আমরা আমাদের সিকিউরিটি বলে আমরা নিজেরাই ঠিক করি, তাই না? সবচেয়ে যে পাওয়ারফুল অস্ত্রগুলো এগুলো ইউরোপ বানায় না। টাইফুন একটা আছে ব্রিটেন এবং ইউরোপ 3-4 রাষ্ট্র মিলে বানায় জঙ্গি বিমান। এবং ইউরোপ যাতে ইউরোপিয়ান ইউনিয়ন যে মার্কেটটা হয়েছে তারা যেন আরেকটা মহাশক্তি হয়ে না দেয়। ইউনাইটেড ইউরোপ মানে যদি হয় এবং তারা যুক্তরাষ্ট্রের চাইতে আরো অত্যাধুনিক অস্ত্র বানাতে পারবে অথবা এই লেভেলের বানাবে, তারা আরো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। ইউরোপ নিঃসন্দেহে এই ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে, কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, সামরিকভাবে ব্যর্থ হয়েছে, নানাভাবে। তারা সবসময় আমেরিকার দিকে তাকিয়েছিল, যেটি ডোনাল্ড ট্রাম্প চোখে আঙ্গুল দিয়ে বারবার করে দেখে দিচ্ছে, তোমাদের যুদ্ধ, তোমরা আমাদের টাকা চাও, আমাদের কাছ থেকে অস্ত্র চাও, সবকিছু চাও, কিন্তু কথা শোনো না। এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হলো যে ইউরোপ কেন্দ্রিক আমেরিকার সাথে দূরত্বটা অনেক বেশি তৈরি হয়ে গেছে। জার্মানির নতুন চ্যান্সেলর যিনি নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু নির্বাচিত হওয়ার পর বলছেন আমেরিকার চাপ থেকে বের হয়ে আসতে হবে। এই ধরনের বক্তব্য তিনি রাখছেন কারণ তার নির্বাচনের সময় দেখেছেন ইলন মাস্ক নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, ডানপন্থী দলকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, সেখানকার নেত্রীর সঙ্গে অডিও টেপ তিনি প্রকাশ করেছেন, নানা কিছু করছেন। আমেরিকা এই হস্তক্ষেপ ইউরোপ মানতে চাইছে না। কেউ প্রকাশ্যে কথা বলছে, কেউ বলছে না, সাহস করে বলছে না, তাদের মনে মনে হয়তো অনেক কিছুই আছে। কিন্তু ইউরোপের দুর্বলতা সত্ত্বেও আমেরিকার দীর্ঘদিনের বন্ধুত্ব ইউরোপ এখন এই ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যতটা ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে, ইউরোপের সঙ্গে ঠিক ততটাই দূরত্ব তৈরি হচ্ছে। এটি কি লম্বা মেয়াদে কোনো নেতিবাচক ফলাফল বয়ে আনবে কিনা? না, দেখো না, মানে আমার মনে হয় 2 বছর যাবত এই ধরনের টেনশন থাকবে। 2 বছর পরে যখন মিড টার্ম ইলেকশন হবে, প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছা করে অনেক কিছু পারবে না। আপনি জানেন যে এখন সে এক্সিকিউটিভ অর্ডার একটা পর একটা দিচ্ছে, 100, 200, 250, কিন্তু কোর্ট সিস্টেম এটাকে অনেকটা 90% ব্লক করে রেখেছে। ইভেন আমার ওয়াইফ মানে ডাক্তার, সে বিএ হসপিটালে চাকরি করে, এই উইকেন্ডে খবর আসছে যে আজকে দুপুর 12টার মধ্যে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, তা নাহলে তোমার চাকরি নট হয়ে যেতে পারে। এই ধরনের যে মানে আজগুবি, মানে আমাদের দেশে না যে ওই হীরক রাজার দেশের মতো অবস্থা, এগুলো চালাচ্ছে, মানে আনপ্রেসিডেন্টেড। কিন্তু তারপরে দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের 52% কিন্তু মানে অ্যাকসেপ্টেন্স রেট, এটাও কিন্তু আনপ্রেসিডেন্টেড ইদার। মানে এই জিনিসগুলো হচ্ছে যে একটা নাড়া দেওয়া, কিন্তু আলটিমেটলি ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ কখনোই হবে না, তারা হিস্টোরিক্যাল বন্ধু। কিন্তু ইউরোপকেও বুঝতে হবে যে ইউরোপ আমেরিকার উপর ভরসা করে থাকা ঠিক না। বরঞ্চ এই ধাক্কাটা ইউরোপের জন্য ভালো হলো যে আমরা আমাদের সিকিউরিটি বলে আমরা নিজেরাই ঠিক করি, তাই না? আমেরিকা তো, যারা আমরা আমেরিকা গড়ে তুলেছি, যারা মানে ফোরফ্রন্টে আছে বা হোয়াইট মাইনরিটি বা মেজরিটি বলেন, এটা তো ইউরোপিয়ান বংশোদ্ভূত দেশ থেকে এসেছে। ইউরোপকে তাদের মতো করে, এবং ইউরোপের এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি কিছু নাম্বার দেখেছি, আমেরিকা কিন্তু অনেক খরচ করে ইউরোপের সিকিউরিটির জন্য। তাহলে কেন আমেরিকা ইউরোপের সিকিউরিটির জন্য খরচ করে, যেখানে আমাদের নিজেদের অনেক সমস্যা? সেই জায়গায় যদি এই ধাক্কাটা ইউরোপ নিজে নেয়, এবং একটা প্রতিফলন আপনি যেমন জার্মানিতে যে ইলেকশন হলো, এবং 41st টাইম যে সেন্ট্রাল লেফট, মানে প্রায় 100 বছরে প্রথম হেরে গেছে, তারা যা চালাচ্ছে, এত কম ভোটার পেয়েছে। কিন্তু এই যে পুশ করছে যে এলন মাস্ক, যে সেন্টার মানে আউটার রাইট যেটা মানে গ্রুপ, এটা কিন্তু 29-21 সেকেন্ড পজিশনে এসেছে। তো ইম্প্যাক্ট গুলো যে করতেছে ইউরোপ, তো আলটিমেটলি ওরা কিন্তু লিবারেল ডেমোক্রেসি, তাই না? তাদের মধ্যে একটা হিউম্যানিটেরিয়ান একটা, তাদের একটা হিস্টোরিক্যাল একটা কালচারাল একটা টাই আছে। তারা কিন্তু উগ্রবাদকে কখনোই ওরা, এবং উগ্রবাদের তারা সবল দেখেছে, এই যে দ্বিতীয় মহাযুদ্ধে যে নাৎসিবাদের ব্যাপার, তারা খুব ভয় পায় সেটা আবার ফিরে আসুক। তারা চায় যে মিডল অফ দি রোড একটা থাকুক, এবং এই ধাক্কাটা হয়তো ইউরোপের জন্য ভালো হলো লং টার্মে। ইউরোপ তাদের ঘর গুছাবে, তারা তাদের নিজের শক্তি সত্য হতে হবে, এবং ইকুয়ালি তখন যে ফ্রেন্ডশিপটা হবে আমেরিকার সাথে, সেটা আরো দীর্ঘস্থায়ী এবং লাস্টিং হবে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। এখানে আমি একটুখানি অ্যাড করতে চাচ্ছি, উইথ ইউর পারমিশন। সেটা হচ্ছে এই যেটা উনি বললেন, এই ধাক্কাটা ইউরোপের জন্য খুব কার্যকরী হবে। এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে যে পাওয়ারফুল অস্ত্রগুলো এগুলো ইউরোপ বানায় না।
টাইফুন একটা আছে ব্রিটেন এবং ইউরোপ 3-4 রাষ্ট্র মিলে বানায় জঙ্গি বিমান। রাফায়েল আছে, মানে সেটা 4th জেনারেশন বলা চলে, 5th জেনারেশন কাছাকাছি, মোস্ট অ্যাডভান্স না। এখন ইউরোপিয়ান দেশগুলো অত্যাধুনিক অস্ত্র বানাবার দিকে, খালি যে তাদের ন্যাটোতে তাদের মানে ফান্ডিং অর্থ আরো বেশি দেবে তা না, নিজেরা আরো অনেক বেশি অস্ত্র বানাবার চেষ্টা করবে এবং যুক্তরাষ্ট্র তাদের উপরে অতিরিক্ত শুল্ক আরোপের যে হুমকি দিচ্ছে সম্ভবত সেটা অনেকটা তিনি বাস্তবায়ন করবেন। এরপরে ইউরোপিয়ান দেশগুলো স্বয়ংসম্পূর্ণ হবে। আরেকটা কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র কিন্তু খয়রাতের কারণে ওদের জন্য অনুগ্রহপূর্বক ওইখান থেকে এই লোকগুলো এসছে হোয়াইটরা, সেই কারণে তাদের ওখানে যে ন্যাটো রেখেছে তা না, সে সুপার পাওয়ার থাকার জন্য ওদেরকে নিজের ক্ষমতার বলয় রাখার জন্য, এবং ইউরোপ যাতে ইউরোপিয়ান ইউনিয়ন যে মার্কেটটা হয়েছে তারা যেন আরেকটা মহাশক্তি হয়ে না দেয়। ইউনাইটেড ইউরোপ মানে যদি হয় এবং তারা যুক্তরাষ্ট্রের চাইতে আরো অত্যাধুনিক অস্ত্র বানাতে পারবে অথবা এই লেভেলের বানাবে, তারা আরো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বা আরো হাইপার ওয়েপন হাইপার ফাইটার্স তৈরি করতে পারবে, ফলে এইটা ইউরোপের জন্য এই ধাক্কাটা সম্ভবত ভালো হয়েছে। এবং খালি যুক্তরাষ্ট্রের জন্য এই অ্যাডমিনিস্ট্রেশন একের পর একটা গতানুগতিক গতিতে চলে। এই ধরনের একজন লোক এসে অনেকগুলো পলিসি আপনি আমি আমরা লিবারেল অপিনিয়নের যারা কবির হাসান সাহেব আমরা অনেকে পছন্দ করি না, কিন্তু এই দেশেও একটা ধাক্কার প্রয়োজন ছিল, এমনিতে ধাক্কা এবং ডেমোক্রেটিক পার্টির জন্য যে অলস ব্যক্তিগুলো রিয়াল ইস্যু গুলো নিয়ে মাথা ঘামায়নি। তারা এই যে বাইডেনের ডিফেন্স মিনিস্টার যিনি ছিলেন, ইউক্রেনে যুদ্ধ বাঁধার 2 সপ্তাহ পরে সেখানে গিয়ে তিনি কি বলেছিলেন আমাদের স্মরণ করা উচিত, রাশিয়াকে দুর্বল করা এইটা আমাদের এই যুদ্ধের প্রধান লক্ষ্য। ব্যাপারটা বুঝছেন? ফলে সে রাশিয়ার অনেক ক্ষতি করেছে, কিন্তু রাশিয়ার পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে 6,500 মতো, আর রেস্ট অফ দি ওয়ার্ল্ড ইনক্লুডিং যুক্তরাষ্ট্র আছে 6,200 মতো। ফলে এখনো সে পারমাণবিক অস্ত্রের দিকে নাম্বার 1 এবং মোটামুটি মানে অন্যান্য সমরাস্ত্র অনেক বেশি দক্ষ। তার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এইবারে ট্রাম্প সাহেব সমস্ত স্যাংশন তুলে দেওয়ার পর রাশিয়া আবার মানে চমৎকার ভাবে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে বলে আমার ধারণা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।